রাজধানীর আশপাশে হাজার হাজার একর কৃষি ও জলাভূমি ভরাট করে চলছে অবৈধ প্লট বাণিজ্য। অসহায় জমির মালিক, উদাসীন স্থানীয় প্রশাসন। ওয়ারেসি কিছু একটু বিক্রি করছে, হেন সাইনবোর্ড দিয়া একের ব্যাগ পুরো আন্দে ফেলাইতেছে বালু। এই যে আমাকে স্কুলটার গেদার সব বন বালু দিয়া ভরাইতেছে। বড় বড় নেতা আছে, একদম কিনছি আমি এই দিয়া বালু ফালাইছি, ডাকাই গেছে আরো 2-3 গানি। সরকারের এই না দেখার ভান করার কারণে মূল্যবান ভবিষ্যতের স্বপ্ন হারাচ্ছে। খতিয়ে দেখার আশ্বাস দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রী। জলাশয় ভরাট করা, কৃষি জমিকে আবাসন করা উইদাউট এনি পারমিশন অব দি কম্পিটেন্ট অথরিটি, এই সকল বিষয়গুলোকে আমরা খতিয়ে দেখব। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আজ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শপথ না নেয়ায় থাকছেন না বিএনপি ঐক্যফ্রন্টে নির্বাচিতরা। বিরোধী দলের আসনে জাতীয় পার্টি। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র হচ্ছে হলেই। ভোটার ও প্রার্থী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা 30। সিন্ডিকেটে সিদ্ধান্ত, অংশ নিতে পারবেন নিয়মিত ও এমফিল শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডের নোটিশের পরও আদায় করা অতিরিক্ত ভর্তি ফি ফেরত দিতে স্কুলগুলোর গড়িমসি। 7 কর্মদিবসের মধ্যে ফেরত না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। কামরাঙ্গীরচরে নিখোঁজের 3 দিন পর মিলল 7 বছরের শিশুর বস্তাবন্দি লাশ। মাত্র 1,500 টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা, স্বীকারোক্তি অভিযুক্তের। এবং গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে সরকারি সেবা বঞ্চিত কৃষক। খোঁজ নেন না জনপ্রতিনিধিরাও। তৎপরতা বাড়ানোর আশ্বাস জেলা প্রশাসক। ক্ষমতাসীনদের ছত্রছায়া ও প্রশাসনের নীরবতায় রাজধানীর আশপাশে হাজার হাজার একর কৃষি ও জলাভূমি ভরাট করে চলছে অবৈধ প্লট বাণিজ্য। এতে একদিকে যেমন সর্বশান্ত হচ্ছেন প্রকৃত জমির মালিক, অন্যদিকে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে প্রতারিত হচ্ছেন প্লট ক্রেতারা। ভূমিদস্যুদের এই দৌরাত্ম্যের জন্য রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন রতন মজুমদার। নিজের জমি হারিয়েছেন অনেক আগেই, অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে চলছিল সংসার। তবে সম্প্রতি সেখানেও লোলুপ দৃষ্টি পড়েছে আবাসন কোম্পানির মালিকদের। চারদিকে বিস্তীর্ণ বালুর রাজ্য, মাঝখানে একখণ্ড জমি, আর তাতেই মন প্রাণ সঁপে ফসল চাষে ব্যস্ত কৃষক। প্রায় 30 বছর ধরে নিজের এই জমিতে ফসল ফলালেও সম্প্রতি তা বালু দিয়ে ভরাট করেছে আবাসন কোম্পানি। প্রতিবাদ করতে গিয়ে শিকার হতে হয়েছে নির্মম নির্যাতনের। এমন বাস্তবতায় অসহায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অধিকাংশ কৃষক ও জমির মালিক। এই যে আমাকে স্কুলটার গেদার সব বন বালু দিয়া ভরাইতেছে। ওয়ারেসি কিছু একটু বিক্রি করছে, হেন সাইনবোর্ড দিয়া একের ব্যাগ পুরো আন্দে ফেলাইতেছে বালু। 1 বছর 2 বছর এমনি যাইতে পারে, বাধ্যতামূলক বিক্রি করতে হয়। শুধু নারায়ণগঞ্জ নয়, রাজধানীর কাছে ও সহজ যাতায়াতের সুবিধা কাজে লাগিয়ে গাজীপুর, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জে গড়ে উঠছে একের পর এক নাম সর্বস্ব আবাসন প্রকল্প। বড় বড় নেতা আছে, একদম কিনছি আমি এই দিয়া বালু ফালাইছি, ডাকাই গেছে আরো 2-3 গানি। যেমন কিছু কিনছে আর তার না কিনে কিভাবে জোর জবরদস্তি করে কিছু কইতারে না। কেন কইলে মারতে হইব, তো কইব কি রে? সামনে ইলেকশন, চেয়ারম্যান দাঁড়াইব, ভাস করবো, কইরা আবার ভালো ভালো। সম্প্রতি হাইকোর্ট গাজীপুর ও নারায়ণগঞ্জের 22টি আবাসন প্রকল্পের ভরাট কাজ বন্ধের নির্দেশ দিলেও আসছে না কোনো স্থায়ী সমাধান। নগরবিদরা মনে করেন, এমন অনিয়মের বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা না নিলে আগামীতে জলাবদ্ধতা ও যানজট মুক্ত রাজধানী গড়ার স্বপ্ন থেকে যাবে অধরাই। আদালতের রায়ের পর রায় হচ্ছে, কিন্তু সরকারের এই না দেখার ভান করার কারণে আমরা আমাদের মূল্যবান ভবিষ্যতের স্বপ্ন হারাচ্ছি। 5 বিঘা জায়গা ক্রয় করে 20 বিঘার উপর সাইনবোর্ড টানিয়ে জলাশয় ভরাট করা, কৃষি জমিকে আবাসন করা উইদাউট এনি পারমিশন অব দি কম্পিটেন্ট অথরিটি, এই সকল বিষয়গুলোকে আমরা খতিয়ে দেখব। আদালতের নির্দেশের পর এসব এলাকার মাটি ভরাট বন্ধ থাকলেও অবৈধ সাইনবোর্ডও সরিয়ে ফেলার দাবি এলাকাবাসীর।
আবাসন প্রকল্পগুলোর অনিয়মের বিরুদ্ধে পরিবেশবাদী সংগঠন ও আদালত যতটা সোচ্চার, ঠিক ততটাই নির্বিকার স্থানীয় প্রশাসন। আর এই সুযোগে সময় যত গড়াচ্ছে ততই দখল হচ্ছে কৃষি জমি, ভরাট হচ্ছে জলাশয়। বিশেষজ্ঞরা মনে করেন আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নগরী নিশ্চিতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জরুরি রাজনৈতিক সদিচ্ছা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। শিক্ষার্থী ভর্তিতে আদায় করা অতিরিক্ত ফি ফেরত দেয়া নিয়ে গড়িমসি করছে ঢাকা শিক্ষা বোর্ডের নোটিশ পাওয়া 3 শিক্ষা প্রতিষ্ঠান। তাদের দাবি, শিক্ষার্থীদের সুবিধার্থে উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থ নিতে বাধ্য হয়েছেন তারা। এ বিষয়ে শিক্ষা বোর্ড বলছে 6 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফেরত না দিলে আরও কঠোর ব্যবস্থা নেবে তারা। গত 9 জানুয়ারি ভর্তি বাণিজ্য নিয়ে করা সময় সংবাদের প্রতিবেদনের ভিত্তিতে রাজধানীর 3টি স্কুলকে নোটিশ দেয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরে তদন্ত সাপেক্ষে প্রতিবেদনের সত্যতা পাওয়ার প্রেক্ষিতে গতকাল রাজধানীর কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে আদায় করা অতিরিক্ত ফি ফেরত দিতে নির্দেশ দেয় শিক্ষা বোর্ড। অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের সুবিধার্থের অজুহাত দেখিয়ে প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি বাবদ হাতিয়ে নেওয়া অর্থ ফেরত দিতে নানা টালবাহানা করছে। নিউজের পর সন্তুষ্ট, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা রিটার্ন পাবো কিনা এই ব্যাপারে আমরা জানি না। না, কর্তৃপক্ষ আমাদের এখনো বলেনি। নিউজটা দেখা হয়েছে, কিন্তু টাকা যে ফেরত দেওয়া হবে, আমরা কোথায় এটার জন্য কোথায় যাবো, কোথাও তো আমাদের স্থান নাই। এ বিষয়ে কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলছেন, অভিভাবকরা অতিরিক্ত ফি ফেরত চাইলে বিষয়টি বিবেচনা করা হবে। যাদের টাকা তারা যদি ক্লেম করে, ওটা ক্লেম না করলেও আমরা যদি নিয়ে থাকি তাহলে আমরা তাদের টাকা ফেরত দিয়ে দেবো। আর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের হেডমাস্টার অথবা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাউকেই পাওয়া যায়নি। কৌশলে গোপন ক্যামেরায় ধারণ করা হয় হেডমাস্টারের সহকারীর বক্তব্য। গার্ডিয়ানদের প্রেশারের কারণে আমরা নতুন একটা আলাদা ক্যাম্পাস, আলাদা একটা জায়গা কিনেছি। সেটার জন্য শুধুমাত্র নতুন স্টুডেন্টদের কাছ থেকে অতিরিক্ত উন্নয়ন ফি বা ওই জায়গার জন্য আমরা অতিরিক্ত 5,000 টাকা বেশি নেওয়া হয়েছে, সেটা আমরা বোর্ডকে অবহিত করেছি। আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে আদায় করা অতিরিক্ত ভর্তি ফি ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ড। তদন্ত করে আমরা আবার একটা তদন্ত কমিটি করব, আমরা আবার অভিভাবকদের সাথে কথা বলবো, শিক্ষার্থীদের সাথে কথা বলবো। যদি এর সত্যতা পাওয়া যায়, আমরা তারপরে আইনানুগ ব্যবস্থা আবার নেবই। বছরের শুরুতে রাজধানীর অধিকাংশ স্কুলেই উন্নয়ন ফির নামে শিক্ষার্থীদেরকে পুঁজি করে ব্যবসা করে থাকে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আর শিক্ষা প্রতিষ্ঠানের এমন ব্যবসায় অসহায় অভিভাবকরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। অনার্স, মাস্টার্স ও এমফিলের নিয়মিত শিক্ষার্থীরাই ডাকসু নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে পারবেন, তবে তাদের সর্বোচ্চ বয়স সীমা হবে 30 বছর। এমন বিধান রেখে গঠনতন্ত্র ও নির্বাচনী আচরণ বিধি অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা আরও শিথিল করার দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। ছাত্রলীগ সিন্ডিকেটের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও ছাত্রত্বের প্রশ্নে পুরোপুরি সন্তুষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভা সিন্ডিকেটের দিকেই নজর ছিল সবার। মঙ্গলবার প্রায় 1.5 ঘন্টার বৈঠকে সিন্ডিকেটের 18 সদস্যের 17 জনই উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার জানান, অনার্স, মাস্টার্স ও এমফিল শিক্ষার্থীরাই ডাকসুর ভোটার ও প্রার্থী হতে পারবেন, তবে বয়স নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 30 বছর। চাকরিজীবীরা নির্বাচনের অযোগ্য হবেন। সান্ধ্যকালীন কোর্স, ডিপ্লোমা, পিএইচডি সহ অন্য যে কোনো কোর্সের শিক্ষার্থীরাও ভোটার হতে পারবেন না। অধিভুক্ত কলেজের ছাত্রছাত্রীরাও নির্বাচনের বাইরে থাকবেন। হলেই থাকবে ভোট কেন্দ্র। 30 বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা যে কোর্সেই অধ্যয়ন করুক না কেন, তারা ভোটার হতে পারবেন না। গঠনতন্ত্র এবং আমাদের যে প্রচলন আছে সে অনুযায়ী সংশ্লিষ্ট আবাসিক হলেই ভোট কেন্দ্র স্থাপন করা হবে। সিন্ডিকেটের সিদ্ধান্তের পরও ছাত্রত্ব নিয়ে বিতর্ক শেষ হয়নি ছাত্র সংগঠনগুলোর মধ্যে। সরকার বিরোধী সংগঠনগুলো বলছে, ছাত্রলীগকে সুবিধা দিতেই বয়স নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। আমাদের সকল দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। ভোট কেন্দ্র কোথাও এটি নিয়ে একটি অধিকাংশ ছাত্র সংগঠনের এক ধরনের মত ছিল ছাত্রলীগ ব্যতীত, সেটাকে অগ্রাহ্য করা হয়েছে। ছাত্রত্বের সংখ্যার বিষয়ে যথেষ্ট প্রকার আইনি মারপ্যাচ রয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল যেসব নেতাকর্মী মাস্টার্সে ভর্তি হতে পারেন নাই, তাদেরকে ভর্তি হওয়ার জন্য, পুনঃভর্তি হওয়ার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে। গঠনতন্ত্র ও নির্বাচনী আচরণ বিধি নিয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ছাত্রলীগ, তবে অনেকে বলছেন ছাত্রত্বের ব্যাপারে আরও শিথিল হওয়া উচিত ছিল। 30 বছরের ক্ষেত্রে যারা এয়ারড্রপ দিচ্ছে 3 বছর করে, 3টে বছর যারা লাস্ট বিসি পারমিশন অনুযায়ী যারা স্টুডেন্টশিপ রাখছে
এই সুযোগটা তারাই পাচ্ছে, আর যারা নিয়মিত স্টুডেন্ট তারা আসলে সুযোগটা পাচ্ছে না। ডাকসু না থাকার কারণে শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এ সকল সুযোগ সুবিধা থেকে ভবিষ্যতে যাতে বঞ্চিত না হয় এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে যাতে ছাত্র নেতৃত্ব গড়ে ওঠে, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানাবে। গঠনতন্ত্রের পাশাপাশি নির্বাচনী আচরণবিধিও চূড়ান্ত করেছে সিন্ডিকেট। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। খুলনায় 10ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, জিজ্ঞাসাবাদের জন্য এক অভিযুক্তের বাবা আটক। আজ বিকেল 3টায় বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ের সব প্রস্তুতি সম্পন্ন। সংসদের আসন বিন্যাস নির্ধারিত হয়ে গেছে। আওয়ামী লীগের জোটসঙ্গী দলগুলো নির্বাচিতরা 3রা জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। ভোটের ফল প্রত্যাখ্যান করে শপথ না নেয় বিএনপি ঐক্যফ্রন্টে নির্বাচিতদের ছাড়াই বসছে প্রথম অধিবেশন। 10ম সংসদের মতো এবারও বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে মহাজোটের শরিক জাতীয় পার্টি। গত 9 জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস। তবে বাংলাদেশ সরকার তাদের বন্ধুত্বপূর্ণ সহযোগীদের নিয়ে আইএসআই এর ওই পরিকল্পনা বানচাল করে দেয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত 30 ডিসেম্বর নির্বাচনের আগে গ্রিসের পতাকাবাহী একটি জাহাজে করে বাংলাদেশে অস্ত্র, গ্রেনেড পাঠানোর পরিকল্পনা করেছিল আইএসআই। এই পরিকল্পনায় ছিলেন সাবেক আইএসআই প্রধান নাভিদ মুক্তার, কিন্তু জাহাজটি মাঝপথেই সমুদ্রে ডুবে যায়। এ পরিকল্পনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জড়িত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নানা সমস্যায় জর্জরিত খুলনার সবচেয়ে বড় উপজেলা ডুমুরিয়ার 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি। বিশাল জনগোষ্ঠীর প্রয়োজনের তুলনায় সেবার সুযোগ সুবিধাও কম। তারপরও নির্ধারিত সময়ে আসেন না চিকিৎসক। জনবল সংকটে প্রায়ই বন্ধ থাকে অপারেশন থিয়েটার। দীর্ঘদিন ধরে অচল এক্স রে মেশিনটিও। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। 28 জানুয়ারি সকাল 10টা, খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় দপ্তরই ফাঁকা, কোনো কোনো কক্ষ তালাবদ্ধ। চিকিৎসক ছাড়া সহকারীদের দিয়ে চলছে জরুরি বিভাগ। কয়েকজন রোগী বাইরে চিকিৎসকের অপেক্ষায় রয়েছেন। সিভিল সার্জনের বিনা অনুমতিতে বেশ কয়েকদিন ধরে ভারতে অবস্থান করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুকুল কুমার মজুমদার। ভারপ্রাপ্ত একজনকে দিয়ে চলছে আবাসিক মেডিকেল অফিসারের কার্যক্রম। চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। বিকল এক্স রে মেশিন। পুরুষ ও মহিলা ওয়ার্ডে রোগী ভর্তি থাকলেও তাদের ভাগ্যে খুব বেশি জোটে না সরকারি ওষুধ। চিকিৎসা সেবা নিয়ে রয়েছে রোগীদের বিস্তর অভিযোগ। ওষুধপাতি লিখে দেয়, এরা ওষুধ দেয় না, খুলনা থেকে আনতে হয়। কোনো ভালো দেখানোর মতো কোনো ডাক্তার নাই। এই রিপোর্ট করার কারণে দেখা যাচ্ছে কি চলতি পথে অনেক রোগী খুলনায় যাওয়ার আগে মারা গেছে। একজন এমবিবিএস ডাক্তার থাকার কথা জরুরি বিভাগে, কিন্তু থাকেন না। যারা অ্যাসিস্ট্যান্ট তাদের দিয়েই রোগী দেখায়। ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার জানান, ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটের কারণে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে। চেষ্টা করছি স্বল্প সংখ্যক জনবল নিয়ে কিভাবে সর্বোচ্চ পরিমাণ সেবা এই জনগোষ্ঠীকে প্রদান করা যায়। খুলনা সিভিল সার্জন জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনুপস্থিতির বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সহ এর সাথে সম্পৃক্ত সকলকে নিয়মিত হাজিরার আওতায় আনা হবে। কর্মস্থল ত্যাগ করেছে, এ বিষয়টি আমি যেটা বিভাগীয় ব্যবস্থা নেওয়া দরকার সেটি আমি করব। আগামী 31 জানুয়ারির ভিতরে আমরা মনে করছি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে ডাক্তার নার্স, তাদেরকে আমরা নিয়মিত হাজিরার আওতায় আনতে পারব। ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে 36 জন চিকিৎসকের পদের বিপরীতে 9 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সরকারের নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তেও বরগুনায় চলছে অবাধে কোচিং বাণিজ্য। দায়ভার এড়াতে কোচিং ব্যবসায়ীরা অবলম্বন করছে ভিন্ন পন্থা। অনেকেই কোচিং চালাচ্ছেন ডে নাইট স্কুলের ক্লাসের নামে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। দুপুর গড়ালেই বই ভর্তি ব্যাগ কাঁধে ফেলে কোচিংগুলোতে শিক্ষার্থীদের এমন ছুটতে থাকার দৃশ্য বরগুনার কলেজ রোড ও ব্রাঞ্চ রোডের বিভিন্ন অলিতে গলিতে। অক্সফোর্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল নামের এই প্রতিষ্ঠানটিতে ঢুকতে গেলেই তোপের মুখে পড়তে হয় একজন শিক্ষকের।
কিছুক্ষণের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান এসে ক্যামেরা পার্সনকে ধাক্কাতে ধাক্কাতে শুরু করেন অকথ্য ভাষায় গালমন্দ। তবে সাথে সাথেই আবার ক্যামেরায় ধাক্কা দেওয়ার কথাটি অস্বীকার করেন। এর পাশেই এভারগ্রিন, আব্দুল খালেক স্কুল অ্যান্ড কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে দায় এড়াতে রাতের ক্লাসের নামে কোচিং চলছে দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, যেখানে উপস্থিত বিভিন্ন ক্লাসের সাথে এসএসসি পরীক্ষার্থীরাও। তাদের মতে রাতে পাঠদান বন্ধ মানেই কোচিং বন্ধ। সরকারের যে নির্দেশনা রাতে কোনো কোচিং ক্লাস চলবে না, সেই জন্য আমরা রাতের ক্লাসটা বন্ধ করে দিছি। রাতে যে ক্লাসটা হইতো আমাদের সেই এখন বিকালে ক্লাসটা হচ্ছে, এই ব্যাপারটা আমরা সময়কে জানিয়ে দিয়েছি। আমাদের এই নোটিশ বোর্ড আছে এখানে আমাদের এই স্কুলের নোটিশ বোর্ড অনুসারে। অবশ্য জেলা প্রশাসক কলেজ রোড ও ব্রাঞ্চ রোডে বিদ্যালয়ের নামে কোচিং ব্যবসা চলছে স্বীকার করে জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামবেন তারা। ওগুলো কোচিং সেন্টার, তার কোনো অনুমোদন নেই। পঞ্চম শ্রেণী অথবা অষ্টম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানগুলো অন্য প্রতিষ্ঠানের ঘাড়ে সওয়ার হয়ে মানে রেজিস্ট্রেশনটা ব্যবহার করে অপারেশনটা শুরু করতে পারিনি। আমি জানি 27 তারিখ থেকে বন্ধ হওয়ার কথা, আমরা আজকে কালকের মধ্যে শুরু করব এবং কঠোর ব্যবস্থাই নেওয়া হবে। বরগুনার দুটি সড়কে প্রায় 10টি কোচিং সেন্টার ও 5টি ডে নাইট স্কুলের আড়ালে কোচিং সেন্টার চলছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। নিখোঁজের 3 দিন পর কামরাঙ্গীর চরের আলীনগর এলাকা থেকে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে অভিযুক্ত ইয়াসিনের খাটের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। মাত্র 1500 টাকার জন্য শিশুটি হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। এই ঘটনায় জড়িত ইয়াসিনকে আটক করেছে পুলিশ। 3 দিন ধরে সন্তানকে হারিয়ে কিছুটা আশায় ছিলেন মা সোমা বেগম, হয়তো ফিরে আসবে সন্তান। 8 বছরের সন্তান ফিরল ঠিকই, কিন্তু লাশ হয়ে। পুলিশ জানায় শনিবার মাত্র 1500 পাওনা টাকার জেরে শিশু হৃদয়কে তুলে নিয়ে যায় ইয়াসিন। কিন্তু মা বাবার জন্য হৃদয় কান্না শুরু করলে নাক মুখ চেপে ধরে ইয়াসিন। এতেই শ্বাসরোধে মারা যায় হৃদয়। পরে কামরাঙ্গীর চরের নিজ বাসায় বস্তাবন্দি করে রাখে ইয়াসিন। এদিকে সন্তানকে না পেয়ে হৃদয়ের বাবা লালবাগ থানায় রোববার একটি জিডি করে। পরে পুলিশ মঙ্গলবার বিকেলে শিশুটির লাশ উদ্ধার করে। চেপে ধরার পর একটা সময় হৃদয় নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। এই সময় সে ভয়ে তার বর্ণনা মতে সে স্কচ টেপ দিয়ে তার মুখ বেঁধে বস্তাভর্তি করে চৌকির নিচে রেখে দেয়। গতকাল রাত 12টার পরে বস্তাবন্দি সেই ডেড বডিটা আলীনগর 2 নম্বর গলি, তার ওই গলিরই বাসা থেকে অদূরে ফেলে রাখে বস্তাটা। এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন তার পরিবার ও এলাকাবাসী। এইভাবে আমার সন্তানটারে মারছে, আপনারা শাস্তি দেন, ওর ফাঁসি দেন, ওর অনেক কঠিন ভাবে ফাঁসি দেন। ওরে সাজা দিলে যারা এরকম কাজে জড়িত হয়েছে বা হইতে চাইতেছে ওরা জানি সচেতন হয়ে যায়। আমরা তার মৃত্যু কামনা করছি, তার ফাঁসি চাই। আসামি ইয়াসিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে হৃদয়ের বাবা রমজান আলী। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। পরকীয়ার জেরে রংপুরের আলোচিত আইনজীবী রথীশ চন্দ্র হত্যা মামলায় তার স্ত্রী দীপা ভৌমিকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ABM নিজামুল হক এ আদেশ দেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন স্বজন ও রাষ্ট্রপক্ষ। এ রায় পারিবারিক কলহ থেকে হত্যাকাণ্ড এড়াতে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান আইনজীবীরা। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। রংপুর জেলা কারাগার থেকে মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় নিহত রথীশ চন্দ্রের স্ত্রী দীপা ভৌমিককে। তার উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক ABM নিজামুল হক। রায়ে আসামি দীপা ভৌমিককে মৃত্যুদণ্ড দেয়া হয়। পরবর্তী বিচার কার্যক্রমেও এই আদেশ বহাল থাকার প্রত্যাশা বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর। আদালত সমস্ত কিছু বিবেচনায় আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে। আমাদের বিশ্বাস এর রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে এটা নজির হয়ে থাকবে। এই ধরনের অপরাধ আমাদের সমাজে আর করার সাহস পাবে না। বিচার প্রক্রিয়া শেষ করে মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানান নিহতের সহকর্মীরা। বাবুসোনাদারের যে আজকে রায় হয়েছে, এই রায়ে আমরা স্বস্তি প্রকাশ করছি। আমরা চাই দ্রুত এই রায়ের বাস্তবায়ন করা হোক। তাহলে রংপুরের মানুষ এটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে একটি রায় যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে।
2018 সালের 29শে মার্চ নিখোঁজ হন আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তে উঠে আসে রথীশের হত্যা রহস্য। পরে আটক স্ত্রী দীপা ও তার কথিত প্রেমিক কামরুলের স্বীকারোক্তি অনুযায়ী 23 এপ্রিল রাতে নির্মাণাধীন একটি বাড়ি থেকে রথীশের লাশ উদ্ধার করা হয়। তদন্ত শেষে ওই বছরের 27শে সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেয় পুলিশ। এতে বলা হয়, পরকীয়া প্রেমের জেরে রথীশকে হত্যা করে আসামিরা। মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা কথিত প্রেমিক কামরুল গত 10ই নভেম্বর গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। খুলনায় 10ম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে 3 বখাটের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ওই শিক্ষার্থীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এক বখাটের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার সকালে পড়তে যাওয়ার কথা বলে নগরীর খানজাহান আলী থানার আটরা এলাকার বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। পথে একই এলাকার বখাটে সাগর তাকে জোরপূর্বক ইজি বাইকে তুলে সিটি গেট রেল লাইন এলাকায় একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয় তাকে। এরপর সাগর, তার বন্ধু বিল্লাল ও শফিক মিলে এই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় বখাটে সাগরের বাবা রুস্তমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই 3 বখাটেকে আটকের চেষ্টা চালায় বলেও জানায় তারা। আজ ঘোষণা হতে যাচ্ছে 2018-19 অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি। সকালে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে চলতি অর্থবছরে জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে বিনিয়োগ বাড়াতে এবারের মুদ্রানীতি কিছুটা সম্প্রসারণমূলক হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও গুরুত্ব দেওয়া হবে। গেল বছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতিতে বেসরকারি খাতে 16.8% এবং সরকারি খাতে 10.4% ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি হয়েছে 13.2%। যাদের শ্রমে ঘামে অর্থনীতির চাকা গতি পায়, সেই প্রত্যন্ত অঞ্চলে কৃষক মজুরদের বেলায় উদাসীন সরকারি দফতরগুলো। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ প্রায় সব ধরনের সরকারি সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। অভিযোগ আছে, ভোটের প্রয়োজন ফুরিয়ে গেলে দেখা মেলে না স্থানীয় জনপ্রতিনিধিদেরও। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আতাউল হক সাগর। ফুলছড়ি উপজেলার রতনপুরের নদী শিকস্তি সাকামিয়া এবার একখণ্ড জমিতে মরিচের আবাদ করেছেন এই কৃষক। চাষাবাদের উপর ভর করেই তার মতো এলাকার অধিকাংশ মানুষের জীবন জীবিকা টিকে আছে। কিন্তু চাষিদের অভিযোগ, তাদের অগ্রগতিতে বড় বাধা কৃষি বিভাগের অবহেলা। এখানে তো কোনো বিএস আসে না, কোনো পরামর্শ নিতে পারি না। বিএস আসে অফিসে ব্যস্ত, এখানে তো আসে না। যেগুলো বাজারে আমরা ওষুধ পাই সেগুলোই করি, বিএস তো আমরা ওখানে যাইও নাই, আমরা ওগুলো দেখিও নি। দফায় দফায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে বদলে গেছে রতনপুরের মানচিত্র। সর্বশান্ত হয়েছে গৃহস্থরা। এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তনে সরকারের বিভিন্ন দপ্তর থাকলেও তাদের তৎপরতা নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিপদ আপদে পাশে পান না স্থানীয় জনপ্রতিনিধিদেরও। নদী ভাঙনটা বন্ধ করলে আমরা অনেক সুখে থাকতে পারি। অনেক ধরনের রোগ হয়, তখন আমরা এলে বাতন হয়, তখন আমরা এই ভালোভাবে চিকিৎসা পাইনি। চেয়ারম্যান যে আমরা তুলছি আজকে 5 বছর হয়ে যাচ্ছে, চেয়ারম্যান তো এই ভাঙ্গা এলাকাতে আসেই নাই। একটা বয়স্ক ভাতা দিবে গেলে 3000-4000 টাকা লাগে, বিধবা ভাতা নিলে ওই রকম 3000-4000 টাকা লাগে। পিছিয়ে পড়া এই জনপদের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র। উন্নয়ন কর্মীরা বলছেন, বঞ্চিত অবহেলিত এসব মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের সেবাদানকারী দপ্তরগুলোর তৎপরতা বাড়াতে হবে। তবে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার আশ্বাস জেলার শীর্ষ কর্মকর্তার। সরকারি ডিপার্টমেন্টগুলো যদি নলেজ ইনক্রিজের জন্য আরো বেশি ট্রেনিং এর ব্যবস্থা করে, তারপর তাদের মাঠ কর্মীদেরকে যদি ফিল্ডে পাঠায়, তাহলে মনে হয় আরো বেশি ভালো হবে। এখানে এসে জানলাম, কালকেও একটা মিটিং করেছে। আমি বিভিন্ন পর্যায়ে মিটিং করছি, মিটিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আমিও নিজেও এসব এলাকায় যাব, কি কি সমস্যা আছে অবহিত হবো, ওই হিসেবে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেবো যেন অ্যাক্টিভলি কাজ করে। জেলায় 23,79,000 মানুষের বসবাস। তাদের মধ্যে অধিকাংশই গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। প্রতি বছর দেশের 1.5 লাখেরও বেশি মানুষ ধূমপানজনিত রোগে মারা যান। 1 দশক আগে তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্ব সংস্থা
স্বাস্থ্য সংস্থার আর্টিকেলে সই করলেও প্রত্যাশিত সফলতা আসছে না। প্রয়োজনীয় সরকারি নীতিমালার অভাবে এটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। সুজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভালো করেই জানেন ধূমপানের ভয়াবহ পরিণতি। 40 বারেকও চান কেউ যেন তার মতো তামাকের নেশায় নিঃশেষ না হয়। ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, আরও অন্যান্য অনেক কিছু হয়। আমি খাইছি, আমি শিখছি, কিন্তু অন্য যেন কেউ এটা না খায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশে প্রতি বছর তামাক ব্যবহারের ফলে মারা যায় 1.5 লাখের বেশি মানুষ। শুধু তাই নয়, প্রতি বছর তামাক থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়, সেবনকারীদের তার দ্বিগুণ খরচ করতে হয়। এর কারণে সৃষ্ট ক্যান্সার সহ নানা ধরনের জটিল রোগ থেকে মুক্তি পেতে 1 লাখ লোক তামাক ব্যবহারের ফলে মারা যাচ্ছে। বেশিরভাগের হৃদরোগে মারা যাচ্ছে এবং ক্যান্সারও মারা যাচ্ছে কিছু। এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটাতে আপনার ধূমপান ক্ষতি করে না। বাংলাদেশ সরকার প্রতি বছর তামাক থেকে যে কর আহরণ করেন তার প্রায় দ্বিগুণ পয়সা খরচ হয়ে যায় সরকার এবং মানুষের পকেট থেকে, শুধু তামাক ব্যবহারজনিত কারণে যে রোগ হয় এটা খরচ করার জন্য। সরকার এবং তামাক কোম্পানির মধ্যে কোনো ধরনের অংশীদারিত্ব চুক্তি হবে না, এমন বেশ কয়েকটি পরামর্শের আলোকে 2008 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার FCTC আর্টিকেল 5.3-এ স্বাক্ষর করে বাংলাদেশ। তবে সেই আলোকে নীতিমালা করা না হলে তা কোনো কাজে আসবে না বলে মত বিশেষজ্ঞদের। 10% শেয়ার নিয়ে বাংলাদেশ সরকার ওই কোম্পানির পরিচালক মণ্ডলীতে মেজরিটি রাখছে। এটাই হচ্ছে ইন্টারফিয়ারেন্স। তামাক কোম্পানিগুলিকে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে রেখে আমরা কিভাবে তামাক নিয়ন্ত্রণ করব? আর্টিকেল 5.3 আমরা মনে করেছি যে এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের যে অগ্রগতি এইটা সন্তোষজনক নয়। এইটার আদলে আমাদের এখন বিভিন্ন ধরনের নীতিমালা তৈরি করা উচিত এবং সেটার বাস্তবায়ন করা উচিত। গেল বাজেটে তামাকজাত পণ্যের উপর শুল্ক কমিয়েছে সরকার। এর বিরোধিতা করে তামাক পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের পরামর্শ তাদের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রের লোনা পানিতে গা ভাসাতে প্রতি বছর কক্সবাজার ছুটে আসেন দেশি বিদেশি লক্ষ লক্ষ পর্যটক। কিন্তু সৈকত এলাকায় কোনো ধরনের চিকিৎসা সেবা কেন্দ্র না থাকায় অসুস্থ হলে বিপাকে পড়তে হয় ভ্রমণ পিপাসুদের। লাইফগার্ড কর্মীদের দাবি, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার অভাবে অনেক পর্যটকের মৃত্যু পর্যন্ত হয়। জেলা প্রশাসন জানিয়েছে সৈকতের কাছে প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে তাদের। সুজাদিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে প্রতি বছর বেড়ানোর জন্য ছুটে 15 লাখের বেশি দেশি বিদেশি পর্যটক। পর্যটকরা সমুদ্রের ঢেউতে খেলা করা, টিউব নিয়ে লোনা জলে গা ভাসানো ও বালিয়াড়িতে দৌড়াদৌড়িতে মেতে ওঠেন। এসব আনন্দ করতে গিয়ে পর্যটকদের অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। সমুদ্রে নেমে অনেক সময় অনেক আঘাত পায়, সেক্ষেত্রে হয়তো তাকে ফার্স্ট এইডের প্রয়োজন হয়, কিন্তু ফার্স্ট এইড দেওয়ার জন্য এখানে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নাই। আমরা তাৎক্ষণিক যে সেবাটা আশা করি এখানে, সেটা কখনোই আমরা পাই না। বাচ্চাদের নিয়ে বিপদে পড়লে আমাদেরকে সেই কক্সবাজার সদরে দৌড়াইতে হয়। পর্যটকদের দুর্ঘটনা থেকে উদ্ধার করতে সৈকতে নিয়োজিত 2টি লাইফগার্ড সংস্থা। তারা বলছেন, দুর্ঘটনায় পড়া পর্যটকদের উদ্ধার করা হলেও সৈকত এলাকায় নেই কোনো প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র। আমরা যখন উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাই, হাসপাতালটা অনেক দূরে থাকার কারণে মানুষগুলো মারা যায়। বিশকেন্দ্রিক একটা চিকিৎসামূলক কোনো ব্যবস্থা থাকতো, আশা করা যায় যে এই ধরনের লোকগুলো মারা যেত না। সৈকতের 3টি পয়েন্ট পর্যটকদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র নির্মাণের দাবি জানালেন হোটেল মালিক সমিতির এ নেতা। পয়েন্ট ওয়াইজ যদি করে তাহলে কিন্তু সাথে সাথে সেবাটা কিন্তু দেওয়া সম্ভব এবং এটা কিন্তু অনেকভাবে কিন্তু এক্সপ্লোর হবে। টুরিস্টরাও কিন্তু নিরাপত্তাবোধ মনে করবে যে এটা এখানে নিরাপদ, তাহলে কিন্তু টুরিস্টের আগমন আরো বেড়ে যাবে। জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা জানালেন, সৈকত এলাকায় পর্যটকদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। হয়তো আদালতের নির্দেশনা সাপেক্ষে আমরা সেগুলো আমাদের পরিকল্পনায় আছে, আমরা করার চেষ্টা করব। লাইফগার্ড সংস্থার দেয়া তথ্য মতে গত 5 বছরে কক্সবাজার সৈকতে মৃত্যু হয়েছে 23 জন পর্যটকের, আর জীবিত উদ্ধার করা হয়েছে 350 জন পর্যটককে। সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শপথ না নেয়ায় থাকছে না বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিতরা, বিরোধী দলের আসনে জাতীয় পার্টি।
ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র হচ্ছে হলেই ভোটার ও প্রার্থী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা 30। সিন্ডিকেটের সিদ্ধান্ত অংশ নিতে পারবে নিয়মিত এমফিল শিক্ষার্থীরা। রাজধানীর আশপাশে হাজার হাজার একর কৃষি ও জলাভূমি ভরাট করে চলছে অবৈধ প্লট বাণিজ্য। অসহায় জমির মালিক, উদাসীন স্থানীয় প্রশাসন। শিক্ষা বোর্ডের নোটিশের পরও আদায় করা অতিরিক্ত ভর্তি ফি ফেরত দিতে স্কুলগুলোর গড়িমসি। 7 কর্মদিবসের মধ্যে ফেরত না দিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। এবং কামরাঙ্গীরচরে নিখোঁজের 3 দিন পর মিলল 7 বছরের শিশুর বস্তাবন্দি লাশ। মাত্র 1,500 টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা, স্বীকারোক্তি অভিযুক্তের। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।